কল্পনা নয়, এই এক বাস্তব ঘটনা যা ঘটেছিল কলকাতা শহরের বুকে আজ থেকে প্রায় ৯০ বছর আগে। অর্থাৎ ১৯৩৩ সালে ২৬শে নভেম্বর এক অভিনব পদ্ধতির হত্যাকাণ্ড কলকাতা শহরের হাওড়া স্টেশনে ঘটেছিল। এই ঘটনা শুধু কলকাতা নয়, সারা বিশ্বকে চমকিয়ে দেয়। অনাদিকাল থেকে মানুষ একে অপরকে বিভিন্ন কারণে হত্যা করে আসছে। কখনো ক্ষমতা দখলের জন্য, কখনো অর্থের লোভের জন্য, আবার কখনো প্রেমের জন্য, আবার কখনো ধর্মীয় গোড়ামির জন্য। বেশিরভাগ খুনে হলো সাধারণ ঘটনা, যেখানে অপরাধীরা সহজেই ধরা পড়ে। এই মামলায় একটি চিকিৎসাগত দিক রয়েছে। ডাক্তাররা উভয় পক্ষেই ছিলেন, আবার অন্যদিকে কিছু ডাক্তার কিছু অংশ সমাধানের জন্য কঠোরভাবে সাহায্য করে গেছেন। আপনারা হয়তো এতদিন অনেক মার্ডার কেস সম্পর্কে শুনেছেন, ছুরি দিয়ে, বন্দুক দিয়ে, বোমাবাজি করে, বিষ খাইয়ে। কখনো কি শুনেছেন শরীরের মধ্যে ভাইরাস ভরিয়ে দিয়ে মৃত্যু? এ যেন এক শান্তশিষ্ট মৃত্যু। তো চলুন এমন একটি গল্প আপনাদের সামনে উপস্থাপন করব। অমরেন্দ্র পাণ্ডে এবং বিনয়চন্দ্র পাণ্ডে পাকুড় রাজ সম্পত্তি এবং তাদের মাসি দেওঘরের রানী সূর্যবতী দেবীর পৈতৃক সম্পত্তির উত্তরাধিকার ছিলেন। সেই সময় পাকুড়ের রাজা প্রতাপেন্দ্র দুটি বিবাহ করেছিলেন। প্রথম বিবাহের পুত্র বিনয়েন্দ্র এবং দ্বিতীয় বিবাহের পুত্র অমরেন্দ্রচন্দ্র পাণ্ডে। এই পাণ্ডে পরিবারে ঘটেছিল মৃত্যু রহস্য। ১৯২৯ সালে তাদের পিতা কুমার প্রতাপেন্দ্রের মৃত্যুর পর ওই সম্পত্তির যৌথ উত্তরাধিকার হন। আর এই খুনটি ঘটেছিল পাকুড় রাজ্যে। আর এই পাকুড় রাজ্য বর্তমানে ঝাড়খণ্ড রাজ্যের সাঁওতাল পরগনায় অবস্থিত একটি ছোট্ট রাজ্য, কিন্তু সমৃদ্ধ ছিল প্রচুর জমিদারি সম্পত্তি। এটি সেই সময় বাংলার সবচেয়ে ধনী পরিবারগুলির মধ্যে একটি, যার বার্ষিক আয় প্রায় ৩০,০০০ টাকার মতো, বর্তমানে প্রায় ২৫ লক্ষ টাকার সমান। সুতরাং এই উত্তরাধিকারের সাথে ঘটেছিল একটি সম্পত্তির দখলদারি জনিত সমস্যা। যাই হোক, তাদের পিতার মৃত্যুর সময় অমরেন্দ্র নাবালক ছিলেন। তখন তার বয়স ছিল মাত্র ১৬ বছর বয়স। সেক্ষেত্রে বিনয়েন্দ্র সম্পত্তির একমাত্র রক্ষক ছিলেন। ১৯৩১ সালের দিকে অমরেন্দ্র প্রাপ্তবয়স্ক হন এবং সম্পদে তার অংশ দাবি করতে শুরু করেন। ঠিক তখনই অমরেন্দ্র বিনয়েন্দ্রের শত্রু হয়ে ওঠে। ওই রাজপরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী বিনয়েন্দ্র লোকটি ছিলেন অত্যন্ত খারাপ প্রকৃতির একটি মানুষ। মদ্যপান করতেন, অশ্লীল জীবনযাপন করতেন, রাজ সম্পত্তি নষ্ট করতেন এবং মহিলাদের প্রতি আকৃষ্ট হয়ে থাকতেন। অর্থাৎ তিনি একটি অনৈতিক জীবনযাপন পালন করতেন। অন্যদিকে অমরেন্দ্র ছিলেন একজন ভদ্রলোক, উচ্চ নীতি ও নৈতিকতার ধারক, উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী, নিয়মিত শরীরচর্চা করা এবং রাজপরিবারের মধ্যে তিনি অত্যন্ত প্রিয় ছিলেন। আর এই সম্পত্তির দখলদারি নিয়ে বিনয়েন্দ্র প্রথমে অমরেন্দ্রকে ইচ্ছাকৃতভাবে ক্ষতি করার চেষ্টা করেন। অমরেন্দ্র তার শুভাকাঙ্ক্ষী ও রাজপরিবারের সদস্য এবং আইনজীবীদের সহায়তায় সম্পত্তির ভাগ ও ন্যায্য অংশ পাওয়ার চেষ্টা করেন। এরপর বিনয়েন্দ্র তার ভাইকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন, অর্থাৎ হত্যা করার সিদ্ধান্ত নেন। আর এই খুনের ঘটনাটি ঘটেছিল কিভাবে? ১৯৩৩ সালে ২৬শে নভেম্বর হাওড়া স্টেশনে ভিড় জমে গিয়েছিল। ছোট উত্তরাধিকার অমরেন্দ্র পাণ্ডে ও তার বোন কিছু বন্ধু বান্ধব হয়ে তাদের পৈতৃক সম্পত্তিতে যাওয়ার কথা ছিল। জনতার ভিড়ে পাকুড়ের রাজ পরিবারের সদস্যরাও ছিলেন। জনাকীর্ণ প্ল্যাটফর্মের মধ্য দিয়ে যাওয়ার সময় তারা যখন ট্রেনে উঠতে যাচ্ছিল, হঠাৎ ২০০ শাল পরা এক খাটো লোক অমরেন্দ্রের উপর আছড়ে পড়ল। ঠিক তৎক্ষণাৎ অমরেন্দ্র তার ডান বাহুতে ক্ষত অনুভব করলেন। সে চিৎকার করে উঠল এবং তার বন্ধুরা তার কাছে ছুটে আসলো এবং তার বন্ধুরা তার ডান বাহুতে একটি ক্ষত দেখতে পেল এবং সেই ক্ষত থেকে হলুদ রঙের তরল পদার্থের ফোঁটাও দেখতে পেল। তৎক্ষণাৎ অমরেন্দ্রের ওপর আছড়ে পড়া লোকটি, সেই শাল পরা খাটো লোকটিকে আর খুঁজে পাওয়া গেল না। মনে হচ্ছিল ভিড়ের মাঝে যেন অদৃশ্য হয়ে গেছে। পরে তাকে খোঁজার চেষ্টা করা হলেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এবং এই ঘটনার পরে বিশেষ করে অমরেন্দ্রের বোন এবং তার বন্ধুরা খুবই চিন্তিত ছিলেন। অমরেন্দ্রের বোন বনমালা, তিনি বারবার জোর দিয়ে বলছিলেন যে তারা যেন যাত্রা বাতিল করে অবিলম্বে চিকিৎসার সাহায্য নেন। তারপর হঠাৎ করে অমরেন্দ্রের সৎ বড় ভাই বিনয়চন্দ্র পাণ্ডে দৃশ্যপটে হাজির হন। কিন্তু বিনয়েন্দ্র বিষয়টিকে এড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন এটি কিছুই নয়, যদি আদৌ হয়ে থাকে তাহলে পাকুড়ে পৌঁছে একটি ডাক্তার দেখে নিতে পারে। অমরেন্দ্র তার সৎ ভাইয়ের সঙ্গে একমত হন এবং তারপর তারা সবাই পাকুড়ের উদ্দেশ্যে রওনা দেন। পাকুড়ে পৌঁছানোর কিছুক্ষণ পরে পরিস্থিতি দ্রুত বিপজ্জনক হয়ে ওঠে। অমরেন্দ্র গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং ৩ দিন পর ১০৫ ডিগ্রি জ্বর নিয়ে অমরেন্দ্র কলকাতায় ফিরে আসে। পাকুড় প্রাসাদের অতিথিশালায় অমরেন্দ্রের চিকিৎসা চালান ডাক্তার নলিনী সেনগুপ্ত। ডাক্তার সেনগুপ্ত ছিলেন সেই সময় বাংলার অন্যতম বিখ্যাত চিকিৎসক এবং তিনি অমরেন্দ্রের ডান বাহুতে একটি ছিদ্র লক্ষ্য করলেন। তৎক্ষণাৎ তিনি রক্ত পরীক্ষা করার নির্দেশ দেন।
এবং সেই রক্তের নমুনা সংগ্রহের জন্য টপিক্যাল মেডিসিন স্কুলের ডাক্তার গুপ্তকে ডাকা হয়েছিল। এবং সেই সময় অমরেন্দ্র প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল। তারপর অমরেন্দ্র হাত ফুলে দিয়েছিল, রক্তচাপ কমে গেছে এবং রক্তক্ষরণও হচ্ছিল। ডাক্তার সেনগুপ্ত অনেক চেষ্টা করার পর বললেন রোগ নির্ণয়ের সম্ভাবনা খুবই কম। ওই অবস্থায় অমরেন্দ্রের সৎ ভাই বিনয়চন্দ্র পান্ডে ঘটনাস্থলে উপস্থিত। তারপর বিনয়েন্দ্র তার পছন্দের একজন ডাক্তারকে ডেকে আনলেন এবং সেই ডাক্তার পরিবারকে আশ্বস্ত করে বললেন যে অমরেন্দ্র শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। এটা বলেছেন যে কারণ যাতে অমরেন্দ্র চিকিৎসার মাধ্যমে তাড়াতাড়ি সুস্থ হওয়ার চেষ্টা না করে। অমরেন্দ্র চন্দ্র পান্ডে খুবই অসুস্থ থাকার কারণে ৩রা ডিসেম্বর দুর্ভাগ্যবশত কোমায় চলে যায় এবং শেষ পর্যন্ত ৪টা ডিসেম্বর অমরেন্দ্র চন্দ্র পান্ডে এই পৃথিবী থেকে সারা জীবনের জন্য বিদায় নেন। তার বোন বনমালা অমরেন্দ্রের মৃত্যুতে অস্থির হয়ে পড়ে এবং পরে তাদের রানী সূর্যবতী দেবী এবং বনমালা দুজনেই বিনয়েন্দ্রকে সন্দেহ করেছিলেন যে তিনি কোনো ষড়যন্ত্র ঘটিয়েছেন। কিন্তু তার মৃত্যুর পর যখন টপিক্যাল মেডিকেল স্কুল থেকে রক্ত রিপোর্ট আসে তখন জানা যায় তার রক্তে মারাত্মক বুগুনি প্লেগের ভাইরাস পাওয়া যায় আর এই ভাইরাস থেকে হয় প্লেগ রোগের সৃষ্টি। এদিকে অমরেন্দ্রের চিকিৎসা করার ডাক্তাররা হতবাক হয়ে গেল। নিয়মিত ব্যায়াম এবং খেলাধুলার অভ্যাস থাকা ২০ বছর বয়সী একজন সুস্থ যুবক হঠাৎ করে কিভাবে মারা যায়। তারপর তখন রাজপরিবারের সদস্য এবং ঘনিষ্ঠদের মধ্যে সবচেয়ে খারাপ আশঙ্কা সত্য বলে মনে হয়। কিন্তু এই ঘটনার ঠিক ১ বছর আগে বিনয়েন্দ্র অমরেন্দ্রকে আরও একবার হত্যা করার চেষ্টা করেছিলেন। বিনয়েন্দ্র একজোড়া চশমা এনে এমনভাবে অমরেন্দ্রের নাকের ওপর বসিয়ে দেন যা তার নাকের চামড়ায় ছড়ে যায় আর এই চশমায় ছিল বিষ প্রয়োগ করা। এরপরে অমরেন্দ্র অসুস্থ হয়ে পড়ে। পরে পরীক্ষা করে জানা যায় যে ওই চশমার মধ্যে টিটেনাস নামক জীবাণু প্রয়োগ করা ছিল আর যার কারণে অমরেন্দ্রের ধনুষ্টঙ্কার হয়েছে। বিনয়েন্দ্র পান্ডের ওপর এমন অভিযোগ ছিল যে তিনি আলাদা ৩ জন চিকিৎসককে ডেকে বলেছেন তারা যেন ধনুষ্টঙ্কার রোগের চিকিৎসা বন্ধ করে দেয়, কিন্তু কোনো ডাক্তারই তার কথা মতো কাজ করতে রাজি হননি। পরে অমরেন্দ্রকে ধনুষ্টঙ্কার নিরাময়ের ওষুধ দেওয়া হয়, তারপর তিনি সুস্থ হয়ে ওঠে। কিন্তু ভারতীয় উপমহাদেশে ১৮৯৬ থেকে ১৯১৮ সালের মধ্যে ১,২০,০০,০০০-এরও বেশি মানুষ মারা গিয়েছিল এই প্লেগ রোগের কারণে। এরপর ১৯২৯ থেকে ১৯৩৮ সালের মধ্যে প্লেগের মৃত্যুর হার প্রায় ৫ লক্ষে কমে আসে। কিন্তু অমরেন্দ্র পান্ডের মৃত্যুর ৩ বছর আগে কলকাতায় প্লেগ রোগে একজনও আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেনি। তাহলে প্রশ্ন হচ্ছে এই প্লেগ রোগের ভাইরাস এলো কিভাবে? তাও আবার রাজপরিবারের সদস্য ছোট উত্তরাধিকার অমরেন্দ্রের শরীরে। এই খুনের পরিকল্পনার মূলে ছিল পরিবারের মধ্যে ২ ভাইয়ের মধ্যে বিরোধ। পান্ডে পরিবারের ২ সৎ ভাইয়ের মধ্যে চলছিল এই বিরোধ ২ বছর ধরে। পাকুড়ে তাদের পৈতৃক সম্পত্তির দখলদারি নিয়ে ২ ভাইয়ের মধ্যে লেগেছিল এই বিরোধ। আর এই তথ্য উঠে আসে কলকাতা পুলিশের তদন্তে এক জটিল ষড়যন্ত্রের রোমাঞ্চকর কাহিনী। তুলে ধরা হয় সুদূর মুম্বাইয়ের এক হাসপাতাল থেকে প্রাণঘাতী জীবাণু চুরি করা সহ নাটকীয় ও সাহসী এক চক্রান্তের কথা। আদালতের নথিতে বলা হয় অমরেন্দ্রকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল ১৯৩২ সালে। জানা যায় এই ষড়যন্ত্রে বিনয়েন্দ্র পান্ডে ডাক্তার তারানাথ ভট্টাচার্য নামে একজনকে ব্যবহার করেছিলেন, যিনি ছিলেন বিনয়েন্দ্রের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। একদিকে বিনয়েন্দ্র তার পৈতৃক সম্পত্তি দখলের উঠে পড়ে লেগেছেন আর অন্যদিকে তার বন্ধু তারানাথ আর তাকে সাহায্য করে প্লেগের জীবাণু তৈরি করার চেষ্টা করেছেন। ডাক্তার ভট্টাচার্য ইতিমধ্যে অন্তত ৪ বার কৃত্রিমভাবে প্লেগের জীবাণু তৈরি করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। তারপর ডাক্তার ভট্টাচার্য ১৯৩২ সালে মে মাসে মুম্বাইয়ের হাফকিন ইনস্টিটিউটের পরিচালকের সঙ্গে যোগাযোগ করলে। ভারতে সেটাই ছিল একমাত্র গবেষণাগার যেখানে এ ধরনের জীবাণুর কালচার তৈরি করা হতো। কিন্তু ওই গবেষণাগারের পরিচালক সাপ জানিয়ে দিলেন বেঙ্গলের সার্জন জেনারেলের অনুমতি আনতে হবে, না হলে তারা ওই জীবাণু তৈরির রসদ তাকে সরবরাহ করবেন না। ওই মাসে ডাক্তার ভট্টাচার্য কলকাতার এক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে এবং বলেন যে তিনি একটি প্লেগের ওষুধ আবিষ্কার করেছেন এবং গবেষণাগারে কালচার করা জীবাণুর উপর সেটা তিনি পরীক্ষা করে দেখতে চান এবং তারপর সেখানকার চিকিৎসকরা তাকে গবেষণাগারে কাজ করার সুযোগ দেন, কিন্তু বলেন যে হাফকিন ইনস্টিটিউট থেকে কোনো কালচার করা জীবাণুর উপর তার হাত দেওয়া নিষেধ। সেখানকার ডাক্তার ল্যাম্পার্ট বলেছেন যে গবেষণাগারে প্লেগ রোগের ভাইরাস তৈরি করতে না পারায় ডাক্তার ভট্টাচার্যের কাজ বন্ধ করে দেওয়া। কিন্তু এদিকে ডাক্তার ভট্টাচার্য হাল ছাড়ার পাত্র নন। ১৯৩৩ সালে তিনি আবার কলকাতার ওই চিকিৎসককে দিয়ে জোর করে হাফকিন ইনস্টিটিউটের পরিচালকের কাছে একটি চিঠি লেখান। ওই চিঠিতে চিকিৎসক ইনস্টিটিউটের কাছে অনুমতি চান যাতে ডাক্তার ভট্টাচার্যকে প্লেগের ঔষধ পরীক্ষা করায় তাদের গবেষণাগারে সুযোগ করে দেন। সে বছরের গ্রীষ্মে বিনয়েন্দ্র পান্ডে মুম্বাই চলে আসেন এবং তিনি ডাক্তার ভট্টাচার্যের সঙ্গে যোগ দিয়ে ইনস্টিটিউটে কর্মরত ২জন পশুরোগ বিশেষজ্ঞকে ঘুষ খেয়ে হাত করার চেষ্টা করে যাতে তারা ল্যাবরেটরি থেকে প্লেগ রোগের জীবাণু লুকিয়ে বাইরে এনে তাদেরকে দেয়। এমনকি বিনয়েন্দ্র বাজার থেকে কয়েকটা ইঁদুরও কেনে। দেখা দেন যে
তারা আসলেই বৈজ্ঞানিক ও প্লেগ নিয়ে গবেষণা করছে। কিন্তু হাফকিন ইনস্টিটিউট থেকে জীবাণু সংগ্রহ করতে না পারায় তারা দুজনে মুম্বাইয়ের আর্থার রোডের একটি সংক্রমিত বেদি হাসপাতালে যান। আর সেই হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার জন্য জীবাণুর কালচার মজুদ রাখা হতো এবং তারপর মিস্টার পান্ডে সেখানকার দুজন কর্মরত আধিকারিক ডাক্তার প্যাটেল ও ডাক্তার মেহতাকে রাজি করা। তারপর গবেষণাগারে ঢোকার অনুমতি পাওয়ার প্রায় 5 দিন পর হঠাৎ কোনো ব্যাখ্যা ছাড়াই জীবাণু কালচার টিউব সহ বিনয়েন্দ্রকে নিয়ে কলকাতায় ফিরে যান। অর্থাৎ তারা জীবাণু কালচার চুরি করে কলকাতায় পালিয়ে আসে। আর তারপরে ঘটে 1933 সালের 26শে নভেম্বর হাওড়া স্টেশন থেকে যখন ছোট উত্তরাধিকার অমরেন্দ্র পাকুড়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন, আর ঠিক তখনই ওই প্ল্যাটফর্মের ভিড়ের মধ্যে বীরেন্দ্র পরিকল্পিত কোনো এক লোকের দ্বারা ইঞ্জেকশনের সুইচের মাধ্যমে ওই জীবাণু অমরেন্দ্রের শরীরে প্রয়োগ করে। অমরেন্দ্রের মৃত্যুর ঠিক 3 মাস পর 1934 সালের ফেব্রুয়ারি মাসে পুলিশ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেন। 9 মাস ধরে চলে এই চাঞ্চল্যকর খুনের শুনানি। বীরেন্দ্র পান্ডে এবং তার ঘনিষ্ঠ বন্ধু ডাক্তার তারানাথ ভট্টাচার্য অমরেন্দ্রকে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন এবং ভাড়াটে খুনি নিয়োগ করেছিল। তবে 1936 সালে জানুয়ারি মাসে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তাদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।